একটা প্রশ্ন অনেকেই আমাকে করেন যে আমরা বুদ্ধিজীবীরা কেন এরকম নির্লজ্জভাবে বা নগ্নভাবে বিএনপিকে সমর্থন করতেছি। আমি অন্য বুদ্ধিজীবীদের কথা বলতে পারবো না যে আর কে কে এভাবে বিএনপিকে সমর্থন করতেছে, তবে আমি যে বিএনপিকে সমর্থন করতেছি বা আমি যে পাবলিকের ভোট যেন বিএনপির বাক্সে যায় বা ধানের শীষের বাক্সে যায়, এইরকম যে একটা প্রচারণা স্বয়ং নিজে চালাচ্ছি, এই ব্যাপারে আমার একটা উত্তর দিয়ে রাখার দরকার আছে। সেই কারণেই এই ভিডিওটা বানাচ্ছি এবং খুব সিম্পলি আমি দুই তিনটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমি যে ধানের শীষের পক্ষে বা তারেক রহমানের পক্ষে বা বিএনপির পক্ষে ওকালতি করতেছি বা বিএনপিকে সমর্থন জানাচ্ছি, এই ব্যাপারে আমার প্রথম যেই বক্তব্য সেটা হচ্ছে যে আমি এখন বিএনপিকে সমর্থন দিচ্ছি বটে, কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আমি সম্ভবত সবচেয়ে স্পষ্টভাবে কথা বলতে চাইব। এবং আমি যে এখন বিএনপির পক্ষে সমর্থন তৈরি করতেছি, তার ফলে আমি বিএনপিকে দায়বদ্ধ করতে চাই যে আমি যখন বিএনপির বাস্তবতায় থাকবো তখন যেন বিএনপি আমার কথা ফেলতে না পারে। আমি জানি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে কোনো দলই ভালো না, কোনো দলই দুধে দেওয়া তুলসী পাতা না, এবং আমি খুব ভালো করেই জানি যে দেশে চাঁদাবাজির যে সিন্ডিকেট ইত্যাদি আছে সেটা একটা বড় মাত্রায় বিএনপির দখলে, এই কোনোটাই আমি সমর্থন করি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জানি যে আমাদের টোটাল রাজনৈতিক বাস্তবতা গত কয়েক বছরের পরে আইসা যেখানে দাঁড়াইছে সেখানে বিএনপি ছাড়া আর কোনো রাস্তা নাই। ফলে আমার বিএনপিকে সমর্থন করতে হচ্ছে, এবং আমরা বিএনপির বাইরে অন্য যাকেই সমর্থন করতে যাই না কেন আমাদের অনেক বড় বড় গর্ত সেখানে। ফলে আমরা বিএনপিকে সমর্থন করতেছি, আমি বিএনপিকে সমর্থন করতেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি বিএনপি ক্ষমতায় আসার পরে সবার আগে আমি বিএনপি সমালোচনা করতে উদ্গ্রীব থাকব, এবং বিএনপি যদি আমাকে আমার সমালোচনা না নিতে পারে তখন আমি বিএনপির সঙ্গে সেই রকম আচরণই করব যেরকম আচরণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে করছি এবং অন্যান্য যত ধরনের স্বৈরতান্ত্রিক বাস্তবতা আছে তাদের বিরুদ্ধে করছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করছি। আমি কাউকে ছাড় দিতে চাই না, এবং বিএনপি আমার একান্ত বন্ধুও না। বিএনপি জাস্ট আমার ভবিতব্য হয়ে উঠছে, কারণ এর বাইরে আমার আর কোনো রাস্তা নাই। ফলে আমি বিএনপিকে সমর্থন দিচ্ছি। আর দুইটা কারণ আছে যেখানে আমার বিএনপি ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তার প্রথম কারণ হচ্ছে যে জামায়াতে ইসলাম যেই দল, আদর্শিকভাবে এই দলটা মুক্তিযুদ্ধের বিরোধী, আদর্শিকভাবে এই দলটা বাংলাদেশ রাষ্ট্রের ধারণার বিরোধী, এবং চিন্তাগতভাবে এই দলটা বাংলাদেশের যে পলিসি নির্মাণ করতে চায়, বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যেতে চায় সেটা একটা ধর্মরাষ্ট্র তারা বানাইতে চায়। আমি কখনোই বাংলাদেশকে ধর্মরাষ্ট্র হইতে দিতে চাই না। বাংলাদেশ ধর্মরাষ্ট্র হইলে কি সমস্যা, এইটা আপনাদের যাদের কাছে সমস্যা না তারা আপনারা কোনোদিনই বুঝবেন না। কিন্তু বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য বা বাংলাদেশ রাষ্ট্রের যেই ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে গত 50 বছর যাই কাটছে না কেন, বাংলাদেশের মানুষের কখনোই বাংলাদেশকে ধর্মরাষ্ট্র হিসাবে তারা দেখতে চায় নাই। এবং আলটিমেটলি বাংলাদেশ যদি ধর্মরাষ্ট্র হয়ে ওঠে, এর চেয়ে বড় কাল বাংলাদেশের জন্য আর কিছুতেই হবে না। আমাদের টোটাল যে সিস্টেম, এই সিস্টেম ধর্মবান্ধব না। আমরা ধর্মকে অনেকভাবে আমাদের চিন্তায় বা আমাদের আদর্শে বা আমাদের মোরালিটি নীতি নৈতিকতার জায়গায় আমরা বসাই, কিন্তু আমাদের টোটাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কখনোই ধর্মবান্ধব না। ফলে একটা ধর্মরাষ্ট্র এখানে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এখানে যেই কচুকাটা করতে হবে, এখানকার এক্সিস্টিং কালচারে যেই পরিমাণ রাহাজানি জামায়াতে ইসলামকে করতে হবে, এবং জামায়াতে ইসলামকে যেই রকম স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে হবে, যে কোনো কাউকে যেরকম স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে হবে, সেটা কোনোভাবেই হাসিনার মডেলের স্বৈরতন্ত্রের চেয়ে কম না। ফলে আমি বাংলাদেশকে কখনোই ধর্মরাষ্ট্র হইতে দিতে পারবো না। দিস ইজ নাম্বার ওয়ান। এবং নাম্বার দুই হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানকে জামায়াতে ইসলাম যেভাবে কুক্ষিগত করছে, এই জুলাই গণ অভ্যুত্থানের নেতাদেরকে তাদের হস্তগত করার মধ্যে দিয়া, এবং আপনি দেখেন এনসিপির নেতাদের মধ্যে যে স্বচ্ছতা ছিল, এই যে তারা একটা নতুন বাংলাদেশ গড়বে, নতুন বন্দোবস্ত করবে, এই যত ধরনের বিষয় আশয় আছে, পুরা জিনিসটাকে জামাত গত 1 বছর 1.5 বছর ধরে নষ্ট করছে। এবং ফাইনালি আপনারা দেখলেন যে এই জুলাইয়ের নেতাদেরকে তারা তাদের সঙ্গে নিল। এই ব্যাপারে আমি কখনোই জামাতকে ক্ষমা করতে পারবো না, কারণ জুলাই গণ অভ্যুত্থান আর যাই হোক আমাদের সবার মধ্যে একটা আশা তৈরি করছিল। আমি খুব ক্লিয়ারলি দেখতে পাইছি যে জামাত এই জিনিসটা ধীরে ধীরে নষ্ট করছে, এবং সেখানে নষ্ট করার ক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারিকে তারা ব্যবহার করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি একজন মোল, একটা গোয়েন্দার মতো সে কাজ করছে, এবং জুলাইয়ের পুরা যেই সম্ভাবনা সেটাকে সে নস্যাৎ করছে। সে আসছে এবি পার্টি থেকে, জামায়াতের একটা উইং থেকে, তারপরে এসে জুলাইয়ের যে রাজনৈতিক দল এটাকে সে ক্যাপচার করছে, এবং হাসান আবদুল্লাহ, সার্জিস আলম এবং এইরকম জুলাইয়ের সরাসরি নেতৃবৃন্দকে সে তার পকেটে নিয়ে এখন তাদেরকে নিয়ে জামাতের কাছে চলে গেছে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নেও আমি কখনো
জামায়াত ইসলামকে সমর্থন করতে পারবো না, জামায়াত ইসলামের যে কাজকর্ম সেখানে আমি কখনোই জামায়াত ইসলামকে ক্ষমা করতে পারবো না। ফলে এই দুইটা রিজনের বিরুদ্ধে দাঁড়ায় আমার বিএনপি ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা নাই। এখন আপনি যদি বলেন যে আমি কেন বিএনপিকে সমর্থন করতেছি বা বিএনপির কাছে আমি কি চাই, আমি যেটা বিএনপির কাছে চাই সেটা হচ্ছে যে একটা মেধাভিত্তিক রাষ্ট্র। মেধাভিত্তিক রাষ্ট্র এই অর্থে যে আমাদের যে মন্ত্রণালয়গুলি, আমাদের পলিসি বলেন, আমাদের রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রীয় ক্ষমতার অ্যাপারেটাসগুলি, এইগুলো যেন জাস্ট একটা পলিটিক্যাল সারাউন্ডিংয়ে ঘুরপাক না খায়, এটার মধ্যে যেন চিন্তা, পলিসি, নীতি ইত্যাদি বিষয় সেগুলো থাকে। এবং সত্যিকার অর্থে আমি বিএনপিকে এইখানে ক্রেডিট দিতে চাই, কারণ বিএনপির ইশতেহার থেকে শুরু করে বিএনপির একটা বিএনপি অনেক ধরনের সংস্কারের বিরুদ্ধে কথাবার্তা বলছে বটে, কিন্তু ফাইনালি বিএনপি একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চায়। এবং এইটা আমি বিএনপির নেতাদের মধ্যে বা তারেক রহমানের মধ্যে অবশ্যই দেখতে পাইছি, তারা একটা নতুন বাংলাদেশের ব্যাপারে দায়বদ্ধ। ফলে আমি তাদেরকে অবশ্যই দেখতে চাই। ফলে আমি বিএনপির কাছে খুবই স্পষ্ট আশা করি যে বিএনপি তার যে এক্সিস্টিং যেই রাজনৈতিকতা যেটার মধ্যে সে দাঁড়ায় আছে, অর্থাৎ এই বাংলাদেশের রাজনৈতিক কালচারে যে এলাকাভিত্তিক চাঁদাবাজি, এলাকায় এলাকায় নানান ধরনের ক্ল্যান ইত্যাদি তৈরি কইরা পুরা ক্ষমতাটাকে এইভাবে কেন্দ্রীভূত করে রাখা, এই যে একটা বাস্তবতা, আমি চাই যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সবার আগে সেটাকে উৎপাটন করবে এবং একটা নিরাপদ রাষ্ট্র সে তৈরি করবে। এবং ক্ষমতা বা ক্ষমতার সঙ্গে যারা আছে তারা যে কত ভয়ানক হয়ে উঠতে পারে সেটা আমরা দেখছি, আওয়ামী লীগের আমলে আমরা সেটা দেখছি। আমি জাস্ট সেটা চাইবো। এবং বিএনপি নির্বাচনে জয়যুক্ত হইয়া ক্ষমতায় যাওয়ার পরে আমার প্রথম আর্গুমেন্ট বা প্রথম কথা বলার পয়েন্ট হবে এটা যে আপনারা যেই রাজনৈতিকতার উপর দাঁড়ায় আছেন সেই রাজনৈতিকতা এবার নস্যাৎ করেন, নিজের রাজনৈতিক ডানাগুলা নিজেরা এবার কাটেন। যদি আপনারা বাংলাদেশের মানুষকে সেই নিরাপদ জায়গাটা না দিতে পারেন, আমি সবার আগে আপনাদের বিরুদ্ধে কথা বলা শুরু করব। এবং আপনারা জানেন যে শুধু আমি না, এবং যারা এখন বিএনপিকে সমর্থন দিচ্ছে ব্যাপক মাত্রা বুদ্ধিজীবীরা বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এবং আমি আশা করি বা বিশ্বাস করি যে বিএনপির নেতা বিএনপির যে প্রধান নেতা তারেক রহমান, তিনি ক্ষমতায় যাওয়ার পরে তার মন্ত্রণালয়গুলি তিনি যেভাবে সাজাবেন বা তার যে দল, তার দলের যে কাঠামোটা তিনি দাঁড় করাবেন, সেখানে অবশ্যই তিনি মেধা, পলিসি, চিন্তা এবং একটা সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য যাদেরকে দরকার তাদেরকে তিনি সেখানে বসাবেন। জাস্ট একটা ছাত্র দল করছে, স্বেচ্ছাসেবক দল করছে, এলাকার মধ্যে সে পিস্তল নিয়ে ঘুরতে পারে, তার চাঁদাবাজি ইত্যাদি আছে, এইগুলাকে তিনি যে কোনো মূল্যে সেখান থেকে সরাই দিবেন, বিএনপি থেকে সরাই দিবেন। আমি এটা আশা করতে চাই। এবং বিএনপি যদি এটা না পারে, আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতে চাই। কিন্তু আমার সামনে এখন বিএনপি ছাড়া আর কোনো রাস্তা নাই। এবং বিএনপি আমার বন্ধু না, বিএনপি আমার শত্রু না, বিএনপি আমার বন্ধু না। এবং সত্যিকার অর্থে আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতে চাই। আমি জাস্ট একটা জিনিস বলে আজকের আলাপ শেষ করব, সেটা হচ্ছে যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা বেসিক্যালি হবে এই অর্থে যে ভোটার টার্ন আউট কত হইল তার ভিত্তিতে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে জামায়াতে ইসলাম এর একটা লোকও ভোট না দিয়ে থাকবে না, কিন্তু যেই লিবারেল, মিডল ক্লাস, সেকুলার ধরনের যেই মধ্যবিত্তের যেই আরাম কইরা তাদের যে জীবন আচরণ, ভোটকে যদি তারা কোনোভাবে ভোট থেকে যদি তারা বের হয়ে আসে বা ভোটটা যদি তারা না দেয়, এটার একটা বড় ধরনের ক্ষতি আমরা ফেস করব। ফলে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই ভোট দিবেন। এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার যদি গ্রামের বাইরে যাইতে হবে অবশ্যই যাবেন। এবং ভোট যে আপনার অধিকার, এই জিনিসটা আপনার নিশ্চিত করতে হবে। এবং আপনি ভোট না দিলে সেই ভোটটা যে কেউ দিচ্ছে না, এই সিম্পল হিসাবটা আপনি মাথার মধ্যে রাখবেন। মনে রাখবেন প্রত্যেকটা ভোট কাউন্ট হবে। ফলে প্রত্যেকটা ভোট যে কাউন্ট হবে এবং বাংলাদেশকে একটা নিরাপদ এবং ইসলামো ফ্যাসিস্ট বা একটা ইসলামী শরিয়া বা ধর্মরাষ্ট্র বানানোর হাত থেকে যদি আপনি বাঁচাইতে চান দেশকে, অবশ্যই আপনার ভোট দিতে হবে। এবং ভোট যদি আপনি না দেন, সেটাই আমি মনে করি যে এবার আগামী নির্বাচনের সবচেয়ে বড় ভয়ের জায়গা। আমি অনুরোধ করব যে যারাই আছেন, যারা বাংলাদেশকে একটা ধর্মরাষ্ট্র বানাইতে দিতে চান না, অবশ্যই আপনারা ভোট দিতে চাবেন। যারা ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেন, যারা একটা পলিসি বেস একটা রাষ্ট্র নির্মাণ করতে চান, অবশ্যই ভোট দিবেন। এবং ভোট দেওয়াটাকে জাস্ট অবহেলা করবেন না।